কিন্তু একটা বিষয় যেন তো দিচ্ছেন, আপনি নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করছেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর মানে সেই আগস্ট মাসে, মানে আপনারা মাত্র সরকারে আসছেন, সেই আগস্ট মাসে ঢাকা এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখছি যে হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ এগুলি করছে। তখন কিন্তু সরকার দেশে প্রতিবাদকারীদের বাধা দেয় নাই, মানে বিদেশের কর্মসূচিগুলি নিয়েও কিন্তু কিছু বলা হয় নাই। কিন্তু এখন বিষয়টা নিয়ে আপনারা একটু এক্সট্রা উদ্বিগ্ন, সেটা কেন? এবং আপনি যে উস্কানির কথা বলতেছে যে পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হচ্ছে, সে পরিকল্পিতভাবে উস্কানিটা দিচ্ছে কারা, মানে আপনি কাদেরকে আসলে বলবেন? দেখুন, প্রথমে যে অবস্থাটা ছিল সেটা নিয়ে আমরা কোনো কিছু বলিনি, এই কারণে যে আসলে দুই একটা ঘটনা যে ঘটনা তা তো না, আমি সেটা প্রথমে স্বীকার করে নিয়েছি। কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি এবং চূড়ান্ত বিচারে দেখা গেছে আসলে এটাতে কোনো ধর্মীয় ওভারটোন ছিল না, আসলে পুরোপুরি ছিল রাজনৈতিক। যাই হোক, সেটা যখন একটা স্তীমিত হয়ে আসছে এবং এক ধরনের একটা স্থিতাবস্থা, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, তখন কিন্তু হঠাৎ করে একটা ওই যে পতাকা লটকানো এবং তারপরে বিক্ষোভ অ্যারেস্ট করা, এগুলি এটার কোনো অর্থ ছিল না সার্বিক পরিস্থিতির বিচারে। এটা আমি এই কারণেই বলছি যে একেবারে পরিকল্পিতভাবে এটাকে আবার নতুন করে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে। এবং আমি এর আগেও বলেছি, সেটা হলো যে তাদের সমস্ত পৃথিবীতে রিচ আছে, কারণ এই সংগঠনগুলো যথেষ্ট অর্থশালী, তারা বিভিন্ন দেশে তারা তাদের এই প্রোপাগান্ডা চালাতে পারছে, যে কারণে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে এবং আমাদেরকে এটাকে কাউন্টার করার জন্য আমার ডাকতে হয়েছে রাষ্ট্রদূতকে। না হলে এটা তো এর আগে তো এটা প্রয়োজন ছিল না, এই জন্য আমরা করিনি। আমি একটু খোলাখুলি জানতে চাই যে এই বিষয়ে যে ধরেন আমরা যে প্রতিষ্ঠানটার কথা বলছি আন্তর্জাতিকভাবে যাদের একটু উপস্থিত রয়েছে, ইসকন, তো ইসকন তো জুলাই মাসেই চিন্ময় কৃষ্ণ কে মানে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল। কিন্তু ব্যাপারটার সাথে ইসকনের সাথে চিন্ময়, পতাকা অবমাননা, গ্রেপ্তার, এগুলি কি খুব দরকার ছিল? মানে কেউ কেউ বলছেন যে এটি আসলে মানে মানে এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে তারা আলোচনা বদলে মামলা, গ্রেপ্তারে সরকার কেন গেল, সেইটাও একটা প্রশ্ন। আপনার কাছে কি মনে হয়, আপনি যদি একটু ছোট করে বলতেন? আমি যেটা খুব ছোট করে বলি সেটা হলো যে আসলে যে পরিস্থিতি ছিল এবং যেভাবে প্রভোগ করা হয়েছিল তাকে তো অ্যারেস্ট না করে উপায় ছিল না, কারণ আইন অনুযায়ী তাকে অ্যারেস্ট করতে হয়, মামলা হয়েছে, অ্যারেস্ট করেছে, বেল দেয় নাই, সেটা হলো জুডিশিয়ারির ব্যাপার। এবং তারপরে তো আরো উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ ছিল, তা না করে তারা কিন্তু সেখানে ভায়োলেন্স করেছে চিন্ময়ের যারা সহযোগী সহকারী আছে। তো আমিও শুনেছি বা পত্রিকাতে পড়েছি যে চিন্ময়কে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে ইসকন সেটা এখন স্পষ্ট করে জোরে বলুক, ভারত থেকে সেটা বলা হোক যে প্রেস কনফারেন্স করে বলেছে ইসকন পরদিনই যে আমাদের সাথে চিন্ময় কৃষ্ণের কোন রকম কোনো সম্পর্ক নেই। দেখুন, তারপরেও কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে কিন্তু ইসকনের বিরুদ্ধে যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভেবে কিন্তু উত্থাপন করছে এটাকে। এখন মিথ্যাচার কিন্তু দেখুন, মিথ্যাচারের মাধ্যমে পুরো জিনিসটা মিথ্যাচারের মাধ্যমে করা হচ্ছে, এটাই হলো দুঃখজনক। ভারতীয় মিডিয়াকে মানে ধরেন একটা দেশের মিডিয়ার কিছু অংশ, আমি বলবো যে ভারতীয় মিডিয়াও আমি খেয়াল করি কিন্তু তার আসলে 15 থেকে 20 ভাগ, এবং আমি এটা স্পষ্ট বলি, ভারতীয় মিডিয়ার মিথ্যাচার, মানে যদি আমরা একদম নাম উল্লেখ করে বলি, ধরেন আমি নাম উল্লেখ করে বলি, রিপাবলিকান টিভির যে এরকম করবে, রিপাবলিক টিভি যে এরকম করবে, এরকম করে, সেজন্য ভারতেও তাদের গ্রহণযোগ্যতার লেভেল কিন্তু খুব বেশি না। বাংলাদেশের মানুষ যখন রিপাবলিক টিভিকে সমালোচনা করার জন্য রিপাবলিক টিভিকে অনেক বেশি দেখছে, তখন তাদের ভিউ বাড়তেছে, তারা আরো বেশি মজা পেতেছে। মানে আমি কিন্তু বাংলাদেশে 32 বছর ধরে সাংবাদিকতা পড়াই, আমি জীবনে দেখি না রিপাবলিক টিভি, এবং এদের কোনো বিশ্বাসযোগ্যতা কোথাও ভারতে, কারণ আমি ডয়েচে ভেলেতে যখন ছিলাম তখন পশ্চিমবঙ্গ আমার ইয়াতে ছিল, আমি কেউ তাদের সিরিয়াসলি নিছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ তাদের সিরিয়াসলি নিছে আমি জীবনে দেখি নাই। আমরা এত সিরিয়াসলি কেন নিতেছি এটাকে আসলে? দেখুন আমি কিন্তু রিপাবলিক টিভি দেখে কোনো কিছু বলি নাই, বা আমার মতো কেউ কিন্তু বলে নাই। ব্যাপারটা হলো যে এই যে মিডিয়া এবং দর্শকের যে একটা মিথস্ক্রিয়া, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা কখন যে কোন দিকে যাবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে একটা হাইপ সৃষ্টি করা, সেই হাইপে অনেক কিছুকে আগায় নিয়ে যায়, অনেক ফালতু জিনিসও অনেক বেশি গুরুত্ব পেয়ে বসে, বিষয়টা সেরকমই। কিন্তু আপনি শুধু রিপাবলিক টিভির কথা বলবেন কেন? আমি তো আপনাকে একটা ছোট উদাহরণ দিলাম যে টেলিগ্রাফের মতো পত্রিকা। আমি সত্যি কথা বলি আপনাকে, ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া যথেষ্ট বাজে রোল প্লে করছে, এবং আমি ভারতে 9 বছর কাটিয়েছি, আমি এরকম কখনো দেখিনি। ভারতীয় মিডিয়া ওয়াজ সো রোবাস্ট, এত তাদের আত্মশক্তি এত শক্তিশালী ছিল যে সরকারকে তারা কেয়ার করতো না, বিরুদ্ধ মতকে তারা সবসময় সামনে নিয়ে আসতে পারতো, এবং একটা বাজে ইস্যুতে তারা কখনো এভাবে, অন্তত মেইন স্ট্রিম মিডিয়া এরকম ভাবে আসতো না।
এবার কিন্তু আমরা মেইন স্ট্রিম মিডিয়াকে দেখি নাই যে একটা রেশনাল রোল প্লে করতে। এটা খুবই দুঃখজনক। আমি ভারতীয় মেইন স্ট্রিম রাজনীতি যেমন ডান দিকে ঝুঁকে গেছে অনেকখানি, মনে হচ্ছে আমার যে ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়াও অনেকখানি তাদের ভূমিকা হারিয়েছে। আমি শুধু একাডেমিক ইন্টারেস্টে জানতে চাচ্ছি যে হারাইলো, আমি তার ভোক্তা কেন হচ্ছি, মানে আমার জন্য ভারতীয় মিডিয়াটা কেন জরুরি, ভারতীয় মিডিয়াতে কি দেওয়া হচ্ছে সেইটা আমি কেন এইটা নিয়ে অ্যাক্ট রিয়েক্ট করতেছি এত বেশি, আমার দরকারটা কি ভারতীয় মিডিয়ার খবর দিয়ে খবর জানার, মানে কি আমি, কারণ আমরা কি এটা স্বাভাবিকভাবে বুঝতেছি না যে এই অঞ্চলের মধ্যে রয়টার্স, বিবিসি, সিএনএন, আল জাজিরা, ডয়েচে ভেলের মতো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলিও রয়েছে। বাংলাদেশের অবস্থা যদি এমনই হইতো যেটা ভারতীয় মিডিয়া দাবি করতেছে, তাহলে তারা রিপোর্ট করতো না। আমাদের মধ্যে কি একটু রেশনাল চিন্তা নাই? আসলে আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখুন যে ঘটনাগুলি ভারতে ঘটছে, আমাদের সীমান্তে ঘটছে বা আগরতলায় ঘটলো, সেগুলিকে তো আপনি ইগনোর করতে পারবেন না। তার মানে ভারতীয় মিডিয়ার যে এই যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন যেটা ভারতে যথেষ্টই গুরুত্ব পাচ্ছে। ভারতে যখন যে জিনিসটা গুরুত্ব পাচ্ছে সেটাকে আমরা গুরুত্বহীন চাইলেও বলতে পারছি না, কারণ সেটা ভুক্তভোগী হচ্ছে আমরা। কাজেই আমাদেরকে সেটা তখন এই লোকজন সেগুলি দেখছে।